আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মাস্টারিং অফ থাইরয়েড গ্ল্যান্ড সিরিজের আজকে ফিজিওলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। ফিজিওলজি অফ সিনথেসিস অফ থাইরয়েড গ্ল্যান্ড। মনে রাখবেন, আমাদের ফলিকলের মধ্যে এটা হচ্ছে আমাদের ফলিকলের যে লুমেনটা, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, আর এটা হচ্ছে আমাদের একটা থাইরোসাইট। ওকে, এতটুকু পর্যন্ত বোঝা গেল। আচ্ছা, ধরুন আমাদের ব্লাডে আমরা যেই ডায়েটারি ইনটেক আয়োডিন করি, সেগুলো টেবিল সল্টের মাধ্যমে হতে পারে বা অন্য যে কোনো উৎস থেকে যে আয়োডিনগুলো ইনটেক করি, সেগুলো আমাদের ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে গেল। থাইরয়েড গ্ল্যান্ডের এটাকে দেখুন, তার থাইরোসাইডের যেই মেমব্রেনটা আপনার লুমেনের দিকে থাকবে তাদেরকে আমরা বলি এপিক্যাল বা লুমিনাল মেমব্রেন, আর যে মেমব্রেনটা আপনার ব্লাড ভেসেলের দিকে থাকবে তাকে আমরা বলবো ভেসোল্যাটেরাল মেমব্রেন। এটা পুরোটা হচ্ছে ভেসোল্যাটেরাল মেমব্রেন। ঠিক আছে, এখন আসুন আপনার ব্লাডের মধ্যে যে আয়োডিনগুলো আমরা প্রতিদিন ইনটেক করি সেগুলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে গেল। থাইরয়েড গ্ল্যান্ডের এখানে একটা সোডিয়াম আয়োডিন সিম্পোরা থাকে, এটা অ্যাক্টিভ পাম্প। সোডিয়াম আয়োডিন সিম্পোটার কেন? কারণ ও দেখবেন দুইটা সোডিয়ামকে ঢুকাবে ভিতরে, সাথে একটা আয়োডিনকেও একই দিকে ঢুকাবে সেলের মধ্যে, তার মানে এটা একটা সিম্পোটার। এখন দেখি বলুন, প্রতিনিয়ত এভাবে যদি সোডিয়াম আয়ন এখানে যদি ঢুকতে থাকে তাহলে সেলের মধ্যে সোডিয়াম আয়ন বেড়ে যাবে না? এই সোডিয়াম আয়নকে বেড়ে যাওয়া রোধ করার জন্য আমাদের ভেসোল্যাটেরাল মেমব্রেনের আরও একটা পাম্প থাকে, যেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। এই অতিরিক্ত সোডিয়ামগুলা এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের মাধ্যমে সোডিয়ামগুলোকে আবার রক্তে ব্যাক করে দেয়, ফলে এখানে সোডিয়ামের গ্রেডিয়েন্ট এগুলো সবসময় ঠিক রাখার চেষ্টা করে। আচ্ছা, তাহলে প্রথম সিনথেসিসের ক্ষেত্রে প্রথম ধাপের নাম হচ্ছে আমাদের এখানে আয়োডিন ট্র্যাপিং। আয়োডিনটাকে ধরবে, কে ধরবে? সোডিয়াম আয়োডিন সিম্পোটার। এখন আচ্ছা, ভালো কথা, আমরা আয়োডিনটাকে এখানে ঢুকালাম। এখন এই আয়োডিনটা আবার আমাদের লুমিনাল মেমব্রেন দিয়ে আমাদের ফলিকলে যাবে, ফলিকলের লুমেনে যাবে। কিভাবে যাবে? এখানে একটা বিশেষ একটা পাম্প থাকে, যেটাকে আমরা বলি প্যানড্রিন। আসলে প্যানড্রিনটা আসলে হচ্ছে প্যানড্রিন সিনড্রোম থেকে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের থাইরয়েড প্রবলেম করে এবং ডেফনেস সাথে রিলেটেড। ওই প্যানড্রিন সিনড্রোম থেকে এই প্যানড্রিন শব্দটা আসছিল। এই প্যানড্রিন পাম্পটা হচ্ছে কি, আপনার এই আমাদের যে আয়োডিনগুলোকে আমরা থাইরোসাইডের মধ্যে ঢুকাইছিলাম সেগুলোকে লুমিনাল মেমব্রেন দিয়ে আমরা লুমেনে পৌঁছায় দিবে। একই সাথে সে সুবাদে ওরা সেলের ভিতর দুইটা ক্লোরিন ঢুকাই ফেলবে। আচ্ছা, প্রথমে তাহলে আমরা আয়োডিন ট্র্যাপিংটা বললাম কীভাবে হয়। আয়োডিনটা এখানে সোডিয়াম আয়োডিন সিম্পোটার দিয়ে ঢুকে প্যানড্রিনের মাধ্যমে লুমেনে চলে গেল। সেকেন্ড কাজ, থাইরোগ্লোবিলিন সিনথেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেখুন, আমাদের থাইরোসাইডের নিউক্লিয়াসের মধ্যে কিছু জিন্স আছে। এই জিন্সগুলো কিছু স্পেসিফিক এমআরএন তৈরি করে। এই এমআরএনগুলো এক ধরনের প্রোটিন তৈরি করে, যেটাকে আমরা বলি থাইরোগ্লোবিউলিন। এই থাইরোগ্লোবিউলিনটা আমাদের ইয়ারের মধ্যে যাবে, সেখান থেকে আমাদের গোলজি বডিতে গিয়ে প্যাকেজিং হবে, এবং এখানে দেখা যাচ্ছে একটা থাইরোগ্লোবিলিন প্রিকারসন মলিকিউল থাকে। সেই থাইরোগ্লোবিলিন প্রিকারসন মলিকিউলটা তৈরি হওয়ার পর আমাদের ফলিকলের লুমেনের মধ্যে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আপনার সিক্রেট হবে। তার মানে আমরা 2 নম্বর ধাপটাও বুঝলাম, কীভাবে থাইরোগ্লোবিনটা তৈরি হয় এবং আমাদের লুমিনার সারফেসে যায়। এখন আসুন 3 নম্বর যে ধাপটা, সেটার নাম হচ্ছে কি অক্সিডেশন অফ আয়োডিন। দেখুন, আমাদের যে আয়োডিনটা ঢুকলো সেটাকে অক্সিডাইজ করতে হবে পার অক্সিডেজ এনজাইম দিয়ে। সেটাকে আমরা I- অথবা I3-তে পরিণত করব। দেখুন, আমরা এখানে আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাই বিক্রিয়াটা। এই যে দেখুন, I2-কে আমরা I0-তে অথবা I3- পরিণত করব পার অক্সিডেজ এনজাইম, যেটা হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্যে। এই পার অক্সিডেজ এনজাইম কোথায় থাকে? এপিক্যাল মেমব্রেনে থাকে। তাহলে আমরা এখানে আবার চলে আসি। তাহলে 3 নম্বর কাজ কি? এই আয়োডিনটাকে আমরা কি করব? অক্সিডাইজেশন করব। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি। প্রথমে আমরা 1 নম্বরে আয়োডিন ট্র্যাপিংয়ের মাধ্যমে আয়োডিনটা ঢুকালাম, সেটা লুমিনাল সারফেসে নিয়ে আসলাম, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা থাইরোগ্লোবিলিনটা তৈরি করলাম। 3 নম্বর হচ্ছে আমরা এই আয়োডিনটাকে আমরা অক্সিডাইজ করলাম। আচ্ছা, এখন আমরা থাইরয়েড হরমোন সিনথেসিসের 4র্থ নম্বর ধাপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এখন দেখুন, আমরা বিক্রিয়ার মাধ্যমে সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের আয়োডিন যেটা আছে, সেটা হচ্ছে আমাদের
থাইরোসিন অর্থাৎ আমাদের একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে MIT তৈরি করে। MIT হলো মনো আয়োডো থাইরোসিন, সাথে অ্যালানিনও তৈরি করবে। এই MITর সাথে যখন আরও একটি আপনার আয়োডিন যুক্ত হবে তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডাই আয়োডো থাইরোসিন। আচ্ছা, এই দেখুন যখন একটা মাত্র আয়োডিন থাকে তখন আমরা বলি মনো আয়োডো থাইরোসিন, আর যখন দুইটা মানে মনো আয়োডো থাইরোসিনের সাথে আরেকটা আয়োডিন যুক্ত হয় তখন আমরা একে বলতেছি ডাই আয়োডো থাইরোসিন। এখন এই যে মনো আয়োডো MIT এবং DIT যখন দুইটা যুক্ত হবে তখন তৈরি করে আমাদের ট্রাই আয়োডো থাইরোসিন। আচ্ছা, এটার নাম হচ্ছে T3, আমাদের একটা থাইরয়েড হরমোন। এখন এরকম যখন দুইটা DIT যুক্ত হয় তখন আমাদের তৈরি করে কি T4। আচ্ছা, আরেকটা আমরা জানি রিভার্স T3, যেটা হচ্ছে 5' মনো ডিআয়োডিনেস এনজাইম দিয়ে হয়, সেটা হচ্ছে কি DIT প্লাস MIT দিয়েও আপনার রিভার্স T3 তৈরি হতে পারে। রিভার্স T3 আর T4 এবং T3-র মধ্যে কীরকম কেমিক্যাল স্ট্রাকচার ডিফারেন্স আছে সেটা আমরা আগে আলোচনা করেছি। এখন আসুন, আচ্ছা আমাদের 4 নম্বর ধাপ কি? 4 নম্বর ইম্পর্টেন্ট ধাপ বলবো আমাদের অর্গানিফিকেশনস অর কাপলিং রিয়েকশনস। আচ্ছা, এরপর এখন আসুন, এখন আমরা সেগুলো আমরা TG এর সাথে আমাদের T3 T4 যেগুলো হরমোন সেগুলো আমরা তৈরি করে ফেলেছি। এখন কিছুদিনের জন্য সেগুলোকে আমরা স্টোর করে রাখবো। তার মানে এরপর ধাপ হলো আমাদের স্টোরেজ, অর্থাৎ আমাদের ফলিকলগুলোতে কিছু থাইরয়েড হরমোন অলওয়েজ স্টোরেজ অবস্থায় থাকবে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কি আমাদের স্টোরেজ, এবং সবার শেষ হচ্ছে 5 নম্বর যে রিলিজ। আচ্ছা, রিলিজ সম্পর্কে আমি বলবো রিলিজ সাধারণত 2টা ধাপে হয়ে থাকে। 1 নম্বর ধাপটা হচ্ছে মেনলি 99% বলতে পারেন সবচেয়ে বেশি পরিমাণ হয়ে থাকে 1 নম্বরের প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়া একটা স্মল প্রক্রিয়া আছে যেটার মাধ্যমেও কিছু পরিমাণ আমাদের থাইরয়েড হরমোনগুলো রিলিজ হয়। আচ্ছা, প্রথমে দেখুন আমরা জানি এটা হচ্ছে থাইরোসাইটের এটা হচ্ছে অ্যাপিক্যাল মেমব্রেন। অ্যাপিক্যাল মেমব্রেনের যখন আমাদের TSH স্টিমুলাস আসবে তখন আমাদের অ্যাপিক্যাল মেমব্রেনগুলো একটা পোডোসাইট তৈরি করবে। এই পোডোসাইট কী করবে, আমাদের একটা কলয়েড সহ একটা এনগালফ করে ফেলবে। আমাদের একটা কলয়েডের একটা অংশকে এই পোডোসাইটটা কী করবে, এনগালফ করে ফেলবে, এবং এনগালফ করে আমরা জানি এটা পিনোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের থাইরোসাইটের ভিতর ঢুকবে। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের অ্যাপিক্যাল মেমব্রেন প্রথমে একটা পোডোসাইট তৈরি করে একটা পিনোসাইটিস প্রক্রিয়াটা ঢুকাইলো। তারপর এই যে পিনোসাইটোস যেই বেসিকল যেটা আছে এর মধ্যেও আমাদের লাইসোসাইম অ্যাটাচ হবে, এবং লাইসোসাইম এনজাইমের ক্রিয়ায় এখান থেকে এটা ডিসোসিয়েট হয়ে আমাদের থাইরয়েড হরমোনগুলো আলাদা হয়ে যাবে, সাথে MIT এবং DITগুলো আলাদা হয়ে যাবে। তখন এই MIT এবং DIT এগুলো হচ্ছে কি আমরা ডিআয়োডিনেস এনজাইমের মাধ্যমে অথবা ডিআয়োডিনেশনের মাধ্যমে আমাদের আবার আয়োডিন তৈরি করবে এবং আমাদের সেই আগের 1 নম্বর ধাপের মধ্যে চলে যাবে। এখন দেখুন কোনো পার্সনের ক্ষেত্রে যখন ডিআয়োডিনেস এনজাইমের স্বল্পতা হবে, ডেফিসিয়েন্সি হবে, তখন এই যে রিকভারি আয়োডিনের যে একটা রিকভারি আছে সেটা হবে না। তাহলে ওই পেশেন্টটা সাধারণত আমাদের হাইপোথাইরয়েডিজমে ভুগবে। তাহলে এখানে একটা আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স পেলাম। অনেকের ক্ষেত্রে আমরা কনজেনিটালি এই T3 ডিআয়োডিনেস এনজাইমটা কম থাকে। এখন এই যে T3 T4 যেগুলো তৈরি হলো আমাদের থাইরোসাইটের ভিতর, সেগুলো সিক্রেশন হবে ব্লাডের মধ্যে আমরা সিক্রেশন হবে। এরপর আমরা জানি T4টা হচ্ছে আপনার পেরিফেরাল কনভার্সন হবে 5 মোনো আয়োডিনেস এনজাইম দিয়ে T3 এনজাইমটা ফাংশনিং হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত ওভারঅল থাইরয়েড হরমোন সিনথেসিসের একটা মেকানিজম। তাহলে দেখুন এই ছবিটা কিন্তু আমাদের গাইডন থেকে নেওয়া, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ছবি বলে আমি মনে করি। তাহলে এখন দেখুন আমরা একটু নিচে চলে আসি। স্টোরেজ আমরা এগুলো পড়লাম আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন একদিন কত মাস পর্যন্ত স্টোরেজ থাকতে পারে এটাও একটু ধরে রাখেন। আচ্ছা, এখানে যে আমরা এখনও একটা ধাপ নিয়ে আলোচনা করছি কীভাবে আমাদের CD4 তৈরির মাধ্যমে আমার থাইরয়েড হরমোনগুলো রিলিজ হয়। আরও একটা ছোটো একটা মেকানিজম আছে যেটা হয়তো আমরা সব জায়গায় এটা আলোচনা হয় না, সেটা হলো হচ্ছে ম্যাগালিন। আমাদের দেখুন আমাদের এই ফলিকলগুলোতে ম্যাগালিন থাকে। এই ম্যাগালিন আমাদের এই অল্প কলয়েডের থাইরোগ্লোবিনের সাথে বাইন্ড করে এখন দেখুন ট্রান্সসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের থাইরোসাইটের ভিতর প্রবেশ করে ম্যাগালিন। এই ম্যাগালিন থাইরোগ্লোবিলিন কমপ্লেক্সটা কিছুটা অংশ আমাদের এই থাইরোসাইটের ভিতর থেকে যায়, বাকি অংশগুলো ডিরেক্টলি আমাদের ব্লাডের মধ্যে সিক্রেট করতে পারে। তার মানে আমরা এখন এতটুকু বুঝলাম যে এখানের মধ্যেও আমাদের ম্যাগালিন এবং থাইরোগ্লোবিলিন বাইন্ডিং আমাদের কিছু থাইরয়েড হরমোন ব্লাডে প্রবেশ করতে পারে, এটাও আরেক ধরনের রিলিজিং মেকানিজম। আচ্ছা, তাহলে এই যে আমাদের ফিজিওলজি কীভাবে থাইরয়েড হরমোন সিনথেসিস হয় সেটা সম্পর্কে আমি মনে করি এর চেয়ে আর বেশি কিছু জানার নাই। এখন আসুন আমরা একটু নিচের দিকে যাই।
আচ্ছা, এখন আমরা ফেট কি আমরা অলরেডি আলোচনা করে ফেললাম যে মেইনলি আমাদের T4টাই বেশি রিলিজ হয় 93%, আর T3 মাত্র 7%। এখন আসেন এই T4টা বেশি তৈরি হলেও এটা কিন্তু সাধারণত বেশি ফাংশনিং না, এটা পেরিফেরাল কনভার্সন 5 মোনো আয়োডিনেস এনজাইম দিয়ে আমরা T3 তৈরি করবে। আচ্ছা, এই জন্য আমরা বলি যে প্রতিদিন আমাদের প্রায় 35 মাইক্রোগ্রাম আপনার T3 তৈরি হয়। আচ্ছা, এটা এই ছবিটা হচ্ছে আমাদের ডেভিডসন থেকে নেওয়া। আমরা ওভারঅল আর খুবই সংক্ষেপে একটু রিভিউ করি কীরকম। আমরা প্রথমে একটু দেখুন, আমাদের এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফলিকল, থাইরয়েড ফলিকল, এগুলো হচ্ছে থাইরোসাইট, যেগুলোর মধ্যে আমরা ফলিকুলার সেল বলতেছি, ইপিথেলিয়াম, আর এগুলো হচ্ছে কলয়েড, আর এখানে মাঝে মাঝে প্যারাফলিকুলার সেল আছে যেখান থেকে আমার ক্যালসিটোনিন রিলিজ হবে। আমি একটু খুব ফাস্ট বলবো। এখন আসুন দেখেন, এই যেগুলো আমরা এখন এই যে আমাদের থাইরয়েড হরমোনগুলো টিএসএইচ যখন আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডে আসবে, তখন এটা আমাদের 7+ রিসেপ্টর অ্যাক্টিভেট করবে। সেটা হচ্ছে আমরা জানি প্রথমে আমাদের আয়োডিন ট্র্যাপিং হবে, আয়োডিন ট্র্যাপিং হয়ে অক্সিডেশন হবে, সেখান থেকে টিজি তৈরি হবে, টিজি তৈরি হওয়ার পর আপনার কাপলিং রিঅ্যাকশন হবে, অর্গানিফিকেশন হবে। এরপর আসুন আপনার সেগুলো রিলিজ হবে, রিলিজ হয়ে কিছু জিনিস স্টোরেজ থাকতে পারে, আবার কিছু জিনিস রিলিজ হতে পারে। রিলিজ হয়ে আমাদের ব্লাডের মধ্যে এই T3 T4গুলো আসবে। তাহলে ফ্রি আমাদের ব্লাডের মধ্যে এই যে T3 T4গুলো ফ্রি অবস্থায় থাকবে মাত্র 1% কম, আর প্রোটিন বাউন্ড থাকবে 99% বেশি। আমি একটু খুব ফাস্ট বললাম কারণ এটা জাস্ট একটা রিভিউ, আর এইগুলো ফিগার আউটগুলো আমরা অলরেডি জেনে আসলাম এর আগের ভিডিও থেকে। আচ্ছা, এখন আসুন, আচ্ছা কীভাবে থাইরোগ্লোবিন রিলিজ হয় সেটা আমরা অলরেডি তৃতীয় ধাপে আমরা আলোচনা করেছি, সেজন্য এখানে আর বলবো না। আমি পিডিএফটা যখন আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা সাপ্লাই করব তখন এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হলো আমাদের যে সোডিয়াম আয়োডিন সিম্পোর্টার আমরা বলছিলাম যে আয়োডিন ট্র্যাপিংয়ের সময়, সেটা আমাদের বডির থাইরয়েড গ্ল্যান্ড ছাড়াও আরও মাল্টিপল জায়গার মধ্যে থাকতে পারে। যেমন আমাদের সেলিভারি গ্ল্যান্ড, যেমন আমাদের হচ্ছে কি গ্যাস্ট্রিক মিউকোসা, প্লাসেন্টা, সিলারি বডি অফ আই, কোরোনয়েড প্লেক্সাস, মেমারি গ্ল্যান্ড এবং সার্টেন আপনার ক্যান্সার সেলের মধ্যেও থাকতে পারে। এখন এখানে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে সোডিয়াম আয়োডিন সিম্পোর্টার থাকে তা অবশ্যই আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দিয়ে মানে আমাদের রেসপন্স করবে, অর্থাৎ স্টিমুলেট হবে, এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে আমাদের এই সোডিয়াম আয়োডিন আপনার সিম্পোর্টারটা অ্যাক্টিভেট হবে বেশি পরিমাণ এবং বেশি পরিমাণ T3 T4 তৈরি করবে। কিন্তু আমাদের বডিতে অন্যান্য জায়গায় থাকা সোডিয়াম আয়োডিন সিম্পোর্টার যেটা থাকবে সেটা কিন্তু TSH দিয়ে অ্যাক্টিভেট হবে না বা এটা দিয়ে বেশি পরিমাণ রেসপন্স করবে না। এটা হচ্ছে আমাদের এখানে বেশি ডিফারেন্স। তাহলে আমরা এখান থেকে আমাদের MCQ পারপাসের জন্য আমরা সোডিয়াম আয়োডিন সিম্পোর্টারটা থাইরয়েড গ্ল্যান্ড ছাড়াও আরও কোন কোন জায়গায় থাকতে পারে সেটা একটু জেনে নিতে পারি। এখন আসুন আমরা থাইরয়েড হরমোন ব্লাডে আসার পর কী করে সেটা আমরা অলরেডি বলে আসছি, সেজন্য বারবার এগুলো বলতে চাচ্ছি না। তাহলে প্রথমে দেখুন থাইরয়েড বাইন্ডিং গ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে, অ্যালবুমিন অথবা ফ্রি অ্যালবুমিনের সাথে বাইন্ড করে। আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের T3 এবং T4 দুইটা যে স্লোলি রিলিজ হয় ইন্টু সেল ফ্রম TBG। সে কারণে দেখুন T3 T4 দুইটাই হাফ লাইফ ভালো, কিন্তু T3টা হচ্ছে T4টা খুবই স্লোলি আমরা রিলিজ হয়, সেজন্য তার হাফ লাইফটা অনেক বেশি 6 দিন, আর অপরদিকে মাত্র T3টা 1 দিন। আচ্ছা, কারণ কি T4-এর বলা হয় কি T4-এর TBG অর্থাৎ থাইরয়েড বাইন্ডিং গ্লোবিনের প্রতি অ্যাফিনিটিটা বেশি। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত জানলাম। এরপর আরেকটু ছোটো করে বলতে চাই, সেটা হচ্ছে কি আপনার থাইরয়েড হ্যাজ স্লো অনসেট বাট লং ডিউরেশন অফ অ্যাকশন। আচ্ছা, কেন স্লো অনসেট সেটা আমরা অলরেডি বুঝে গেছেন। কারণ T3 T4-এর হাইলি বাউন্ড প্রোটিন বাউন্ড একটা হরমোন যারা হচ্ছে TBG থাইরয়েড বাইন্ডিং গ্লোবিনের সাথে আমরা খুবই অ্যাফিনিটি আছে, তো বাইন্ড করার যাদের অ্যাফিনিটি প্রোটিনের সাথে অ্যাফিনিটি বেশি তারা অবশ্যই স্লোলি রিলিজ হবে, স্লোলি ফাংশন করবে, কিন্তু লং ডিউরেশন অফ অ্যাকশন আছে, কারণ এগুলোর মেটাবলিজম হতে একটু সময় লাগে। এর মধ্যে আবার T3টা সবচেয়ে দ্রুত হয় আপনার রিলিজটা, কিন্তু অ্যাকশনটা খুব ফাস্ট হয়। অপরদিকে T4টা স্লোলি রিলিজ হয় এবং আরও বেশি দীর্ঘদিন থাকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বললাম। এখন আমরা থাইরয়েড পারঅক্সিডাইজ যে এনজাইমটা আমাদের অক্সিডেশন অফ আয়োডিনকে করতে সাহায্য করে, সেটার কয়েকটা ফাংশন এখানে আমরা লিখে রাখলাম। ধরেন কনভার্ট আয়োডিন ইন্টু I2, তারপর হচ্ছে আপনার ফিউজ আয়োডিন ইন্টু থাইরোগ্লোবিন, এগুলোর ক্ষেত্রে সাহায্য করে, হেল্প টু ফিউজ MIT এবং DIT। আমরা অতটুকু একটু রিডিং পড়লাম, একটু জানলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই আজকের মানে থাইরয়েড ফিজিওলজি সম্পর্কে আজকে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করি। ইনশাআল্লাহ আমরা এর নেক্সট ভিডিওতে এর অ্যাকশন কীভাবে করে, কীভাবে থাইরয়েড হরমোনগুলো রেগুলেশন হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লো T3 সিনড্রোম, অর্থাৎ যেখানে শুধুমাত্র T3 অর্থাৎ ফ্রি T3 পরিমাণ কমে যাবে, কিন্তু T4 নর্মাল থাকবে, TSH নর্মাল, আবার রিভার্স T3টার পরিমাণ বেড়ে থাকবে। অতটুকু ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।